নমস্কার, এটিভি সংবাদে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মৌসুমী। চলে যাচ্ছে সংবাদে। দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এই প্রথমবার আরএসএস এর সদর দপ্তরে যেতে চলেছেন নরেন্দ্র মোদী। নাগপুর মুখী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আগামী 30শে মার্চ বৈঠক হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবতের। প্রসঙ্গত, 2014 সালের পর এই প্রথম ভাগবত এবং নরেন্দ্র মোদীর বৈঠক হতে চলেছে। এদিন নরেন্দ্র মোদী নাগপুর যাবেন একটি প্রকল্পের উদ্বোধনে। তারপর এই বৈঠক হওয়ার কথা জানা গেছে। এবার সরকারি টেন্ডার বিতর্কে জড়ালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এ নিয়ে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের স্পষ্ট উত্তর তলব করল সুপ্রিম কোর্ট। সরকারি কাজের বরাদ দেওয়া নিয়ে বিতর্কের জেরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্তের দাবি জানানো হয়েছিল। যেসব সংস্থাকে কাজের বরাদ দেওয়া হয়েছে সেগুলি মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর আত্মীয়ের বলে অভিযোগ। এদিকে সরকারি আইনজীবীর দাবি, এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মামলাকারী হিসেবে বেশ কিছু ব্যক্তির নাম এখানে রয়েছে, অথচ এই ব্যক্তিদের প্রতিষ্ঠান নথিবদ্ধ নয়। এরা এইভাবে রাজ্যের উন্নয়নের গতি আটকে রাখতে চায়। রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর রাজ্যে কলেজ বায়োটেক ক্লাবের প্রকল্পের জন্য স্কচ অ্যাওয়ার্ড 2025-এর জন্য নির্বাচিত হয়েছে। এবছর এই পুরস্কারের জন্য মোট 27টি রাজ্যের 400টি প্রকল্পের আবেদন জমা পড়েছিল। এই প্রজেক্টগুলি বিশেষ করে মূল্যায়নের পর এই চূড়ান্ত ফল ঘোষিত হয়। আগামী 29শে মার্চ নয়াদিল্লিতে এই পুরস্কার রাজ্যের হাতে তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার আগরতলা দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে অবগত করেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন তিনি আরো জানান, রাজ্যে কলেজ স্তরে এই ধরনের বায়োটেক ক্লাব আরো বৃদ্ধি করা হবে। এছাড়া গবেষণা খাতে আরো বরাদ্দ বৃদ্ধি করার প্রতিও উদ্যোগ গ্রহণ করতে হবে। এই সাংবাদিক সম্মেলন এদিন উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার প্রমুখ। রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবার পুরস্কৃত হচ্ছে এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে, সেই যে সংস্থা এটা মূল্যায়ন করছে দেশে, তার নাম হচ্ছে স্কচ, এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি। এই সম্মানটা কিন্তু, আমি যতটুকু আমাদের কাছে খবর আছে, 27টি রাজ্যের থেকে 400টি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে এবং ডিফারেন্ট স্টেজে কম্পিটিশনের পর আমাদের রাজ্য ত্রিপুরা, যার বায়োটেকনোলজি দপ্তর আগামী 29শে মার্চ 2025 নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। সঙ্গে থাকবেন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাই এর সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056
অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। সংবাদে সকলকে স্বাগত। যে রেশন কার্ডগুলি দেওয়া হয় দরিদ্র পরিবারের জন্য, তার অপব্যবহারের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলো দেশের সুপ্রিম কোর্ট। সরকারি প্রকল্প অযোগ্যরা পান বলে সাধারণ মানুষ এমন অভিযোগ করে থাকেন। বুধবার প্রায় একই ধরনের শঙ্কা প্রকাশ করলো দেশের শীর্ষ আদালত। নিয়ম অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে দরিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলির কাছে প্রয়োজনীয় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হয়। যদিও সুপ্রিম কোর্টের প্রশ্ন, ভর্তুকিযুক্ত পণ্যের এই পরিষেবা অযোগ্যরাও পাচ্ছেন না তো? সেক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন দেশের দরিদ্র সীমার নিচে থাকা বহু মানুষ। এমনকি অনেক পরিযায়ী শ্রমিক রেশনের সুবিধা পাচ্ছেন না, যদিও তারা এই পণ্য পরিষেবা পাওয়ার যোগ্য বলে জানায় আদালত। এদিন পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলায় বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিং এর বেঞ্চে এই প্রশ্ন ওঠে। যা কেউ করে দেখাতে পারেনি তা করে দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে মার্কিন প্রেসিডেন্টের কথা মতোই যুদ্ধ বিরতিতে রাজি হলো ইউক্রেন এবং রাশিয়া। দুই দেশই সাময়িকভাবে যুদ্ধ থামাতে রাজি হওয়ার পর হোয়াইট হাউসের তরফে প্রেস সেক্রেটারি বলেন, দুই দেশ আগে কখনো শান্তির এত কাছাকাছি আসেনি। বৃহস্পতিবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত রক্তদানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী তার ভাষণে বলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরে যতজন কর্মী রয়েছেন তাদেরকে নিয়ে আমরা ভলেন্টারি ব্লাড ক্যাম্প করতে চাই, কারণ আমাদের রাজ্যে প্রতিদিন রক্তের দরকার রয়েছে। আমরা সকলেই জানি রক্ত আমরা তৈরি করতে পারি না, এটা দানের মাধ্যমে সম্ভব। একজন যদি রক্তদান করে তাহলে আমরা একজনকে বাঁচাতে পারি বলে তিনি জানান।
আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের দপ্তরের যারা এমপ্লয়ি রয়েছে তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই, কারণ আমাদের রাজ্যে প্রত্যেক দিন ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না, এটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয়। একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি। তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে। তো আমি বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় 100 জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন। ইতিমধ্যে 43 জন ব্লাড ডোনেট করেছেন, আরও বাকিরা করবেন, তারা সাবসিকুয়েন্টলি যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন। তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এএনসির 49 নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন নির্মাণ কাজ বৃহস্পতিবার খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। এদিন মেয়রের সাথে ছিলেন কমিশনার শৈলেশ কুমার যাদব, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিধায়িকা মীনা রানী সরকার ও স্থানীয় কাউন্সিলর হরিসাধন দেবনাথ সহ পুর নিগমের অন্যান্য কর্মকর্তারা। বিভিন্ন কাজ খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, পুর নিগমের অন্তর্গত 49 নং ওয়ার্ডে একটি কমিউনিটি হল তৈরি করা হচ্ছে। 2015 সালে কাজটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপর এমএসসির মেম্বার ও স্থানীয় কাউন্সিলরের তৎপরতায় এলাকাবাসীর চাহিদা ও প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে পুনরায় কমিউনিটি হল নির্মাণ করা শুরু হয়েছে। কাজটি খুব দ্রুতগতিতে ও সুন্দরভাবে চলছে বলে তিনি জানান। অন্তর্গত 49 নম্বর ওয়ার্ডে আমরা এখানে একটা কমন হল তৈরি করা হচ্ছে। দীর্ঘদিন গত 15 সালে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের কর্পোরেটর যিনি আছেন যখন এনএসসি মেম্বার তিনি আলোচনা রেখেছেন, আমাদের কাউন্সিল মিটিংও দাবিও রেখেছেন যে এই কমন হল যাতে দ্রুত শেষ করা যায় এবং এই এলাকার লোকের যে চাহিদা বা প্রয়োজন সেটা মেটানো যাবে অনেকটাই। প্রায় 400 উপরে এখানে আসন সংখ্যা থাকবে। আধুনিকভাবে এটা তৈরি করা হচ্ছে। তো আজকে আমরা এখানে পরিদর্শন এসেছি কাজটা কতটা অগ্রগতি দেখার জন্য। টিএনজিসিএল এর কাছ থেকে বরাদপ্রাপ্ত এআরকে প্রাইভেট কোম্পানি তার অধীনে নিযুক্তি দেওয়া প্রায় 640 জন কর্মীদের কয়েক মাসের বেতন ইপিএফ এর টাকা সময়ে প্রদান করছে না বলে অভিযোগ কর্মীদের। এ নিয়ে গত কয়েকদিন আগেও আগরতলা জয়নগরস্থিত কোম্পানির মালিকের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল কর্মীরা। বৃহস্পতিবার ফের তাদের বকেয়া বেতন ও ইপিএফ এর টাকা প্রদানের জন্য বিক্ষোভ প্রদর্শন করে কর্মীরা। তাদের বক্তব্য হলো, এই কোম্পানির বরাদপ্রাপ্ত কাজের মেয়াদ জানুয়ারিতে শেষ হয়ে গেছে। নতুন করে দপ্তর তাদের কাজের জন্য মেয়াদ বৃদ্ধি করবে কিনা তা জানা নেই। এই অবস্থায় তাদের দাবি হলো তাদের বকেয়া বেতন সহ ইপিএফ এবং তাদের কাছ থেকে নেওয়া সিকিউরিটির টাকা প্রদান করতে হবে। এদিকে এই কোম্পানির মালিকের বক্তব্য, তারা দপ্তরের সাথে আলাপ আলোচনা করছে, তবে অসন্তুষ্ট কর্মীরা অবিলম্বে তাদের বকেয়া সহ কিছু মিটিয়ে না দিলে সামনের দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টি জানাবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছে। আমরা গত 5 তারিখ আগে গেছিলাম। আমরা বিদ্যুৎ দপ্তরে আছি, বিগত 5 বছর ধরে কাজ করতে আছি। আমরা 640 জনের মতন ভাই আছি। তো আমরা 5 বছর কাজ করার সাথে আমরা দেখা গেছে যে এই কোম্পানির আয়তাতে আছে 2 বছর হয়েছে। এই কোম্পানি কি করে আমরা 6 মাসে 2 মাসের স্যালারি দিই, ঠিক আছে। এতে আমরা চলতে প্রচণ্ড অসুবিধা হয়, মানে চলতেই পারে না। 2 মাসের স্যালারি দিয়ে তো 6 মাস চলা যায় না। তো দেখা গেছে তার কাছে এই করতে করতে আমরা এখন পর্যন্ত 6 মাসের টাকা পাই। তারা অলরেডি টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে। তারা আমরা যে টাকাটা পাই না, ওইটা যে বকেয়া টাকাটা আছে ওই টাকাটা ক্লিয়ার করতে আসে না। আমরা যে টাকাটা পাই না, পাশাপাশি আমরা যে ইপিএফ এর টাকাটা আছে ওই টাকাটা আমরা ক্লিয়ার চাই। আজকের দিনের ভিতরে লাগবে। তারা অলরেডি একবার সময় দেওয়া হয়েছে, আজকে আমরা ক্লিয়ার লাগবো। আর পাশাপাশি দেখা গেছে কি তার কাছে আমরা আরও টাকা বানা আছে, কৃষির টাকা আমরা সিকিউরিটি মানি হিসাবে আমরা 670 জন ভাইয়ের থেকে, কারোর থেকে 25,000, কারোর থেকে 50,000, কারোর থেকে 1 লাখ টাকা, কারোর থেকে 1,80,000 টাকা লইয়া গেছে সিকিউরিটি মানি কই আসে টাকাটা। তো সিকিউরিটি মানিটা আমি তো জানি যতটুকু, তোমার যদি টেন্ডার যদি শেষ হয়ে যায় তুমি ওই টাকাটা ব্যাক করে দিবা। তার কাছে যখন আমরা টাকা লাগে তারা কাছে তারা কোনো টাকা নিছে না। তার অপরাধ
অপরাধ একটাই, কন্যা সন্তান জন্ম দিয়েছে। স্বামী চেয়েছিল পুত্র সন্তান। অভিযোগ, এজন্য মদ্যপান করে স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দিল তার স্বামী বিকাশ দেবনাথ। এরপরই বাপের বাড়িতে এসে আশ্রয় নেয় অগ্নিদগ্ধা গৃহবধূ অর্পিতা আচার্য। এই গৃহবধূ জানায় তার বাবা গরিব, তাই টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। বিকল্প কোনো পথ না পেয়ে অবশেষে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে মুখ্যমন্ত্রীর কাছে চিকিৎসার আবেদন জানালো অসুস্থ অর্পিতা। এই হলো সমাজের হাল। পুত্র সন্তান চেয়েছিল, কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্বামীর হাতে নির্মম অত্যাচারের শিকার হলো অর্পিতা আচার্য নামে এক গৃহবধূ। মদ্যপ অবস্থায় স্বামী বিকাশ দেবনাথ 1 বছর আগে তার গায়ে আগুন লাগিয়ে দেয়। এরপর অর্পিতা তার ছোট্ট মেয়েকে নিয়ে বাপের বাড়িতে এসে আশ্রয় নেয়। তার বাপের বাড়ি মধ্য প্রতাপগড়স্থিত জুয়েলস ক্লাব সংলগ্ন এলাকায়, কিন্তু বাবা গরিব হওয়ায় আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে পারছেন না মেয়ের। অবশেষে বিকল্প কোনো পথ না থাকায় বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন অসহায় গৃহবধূ অর্পিতা আচার্য। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব থানার পুলিশ। তার স্বামী এমন ভাবে তার গায়ে আগুন লাগিয়েছে যে সে এখন উঠে দাঁড়াতে পারে না। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে কারোর উপর ভরসা করে যেতে হয়। তার শ্বশুর বাড়ি খোয়াই কল্যাণপুর এলাকায়। এখন অর্পিতার আর্তনাদ, মুখ্যমন্ত্রী আমার চিকিৎসা করান, না হলে আমার মেয়ে মাহারা হবে। আচ্ছা আমি টাকা চিকিৎসা করতে পারি না। আচ্ছা চিকিৎসা করতো। আচ্ছা বাড়ি কোনখানে? আগরতলা জামার নাম কি? লাগাইছে গেলে আমার লোকে চকমা করতো। ছেলে সন্তান ছেলে সন্তান হইতে না দিকে মেয়ে সন্তান হইতে ছেলেকে আরো অত্যাচার বানাইছে। আমার কালে আগুন লাগিয়ে দিব, আগুন লাগিয়ে দিব। আমার আমি রাত্রেবেলা ফুটবার রাত্রেবেলা আমরা খাইতে বাচ্চা অনেক লেগে দিতে না। তারপরে আমি বাচ্চা মেলে কুমারিছি, সকালবেলা হইতেছি আমরা কাছে দেবো। আমি রাত্রে আমার বিদ্যুৎ আগুন লাগিয়ে দিচ্ছে, মদ খেয়ে গেছে। চিকিৎসা করে দেন না, টাকারও চিকিৎসা করতে পারতেছি না। আমার বাবার দিনের না দিন আগুন লাগাইছে যে 1 বছর হইছে। আমি ওখানে কই আছে? বাড়িতে আছে। আপনার লগে আছে না? আদা না, আমার জায়গা থেকে গেছে। তুমি কই থাকো? বাবার বাড়ি। বাবার বাড়ি কোনখানে? আগরতলা কতক্ষণ? এখন মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে গেলে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এসে আমাদের চিকিৎসা করতো, তাহলে আমার বাড়িতে তো মা রইল। শ্বশুর বাড়ি কোন জায়গাতে তোমার? ওই বললাম তাপসরা। কতদিন হয়েছিল বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে যে 2.5-3 বছর মতো হইতো। এখন দেখার অর্পিতার আর্তনাদে কিভাবে সাড়া দেন মুখ্যমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে আছে অর্পিতার মা বাবা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়েছে টিএসএফ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছে টিএসএফ এর নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলনে সংগঠনের জনৈক কর্মী বলেন, দীর্ঘদিন ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান হরফে ককবরক লেখার দাবি শিক্ষা দপ্তরে জানানো হচ্ছে, তারপরও কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ সভাপতি, রাজ্যপালের নিকটও ডেপুটেশন প্রদান করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তাই ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে শুক্রবার জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই কর্মী জানান। हम लोग डिसीजन लिया है कि कल 24 मार्च TSF call indefinite strike from tomorrow in demands of Roman script for the language Kokborok, and government and board should understand the sentiment, and we feel that they have disrespect our language, so they should understand that. We like to appeal all section of students, public, especially students. Some of you may be panicked that you will fail in exam, but my dear friends, we are not fighting for us, we are fighting for you all. আগরতলা
আগরতলা পুর নিগম এলাকায় মশার উপদ্রব নির্মূল করার সহ বিভিন্ন দাবিতে এবার সোচ্চার হলো সদর জেলা কংগ্রেস। সেই মোতাবেক বৃহস্পতিবার জেলা কংগ্রেসের তরফ থেকে রাজধানীতে একটি বিক্ষোভ মিছিল করে আগরতলা পুর নিগম কার্যালয়ে যায় দলের কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে এক প্রতিনিধি দল গিয়ে মেয়র দীপক মজুমদারের কাছে ডেপুটেশন দেয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর জেলা কংগ্রেসের এক কর্মী বলেন, পুর নিগমবাসীর বিভিন্ন সমস্যাকে সামনে রেখে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। নিগমবাসী সঠিক সময়ে কর প্রদান করলেও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শহরে মশার উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কারণ নিয়মিত আবর্জনা সাফাই করা হয় না। তাছাড়া জল নিষ্কাশনের ব্যবস্থার অবনতির কারণেও মশার উপদ্রব ক্রমাগত বৃদ্ধি পেয়ে যাচ্ছে বলে তিনি ক্ষোভের সঙ্গে জানান। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরবাসীর যে যন্ত্রণা, এই যন্ত্রণা আটকে নিয়ে আজ আমরা পুর নিগমের মেয়রের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমরা দেখছি যে শহরবাসীর উপর করের বোঝা চাপিয়ে দিয়ে কিন্তু সেইভাবে তারা পরিষেবা দিতে পারছে না। গরম পড়ার সাথে সাথেই আমরা মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। মাঠে ঘাটে স্কুলে থেকে আরম্ভ করে মন্দিরে মসজিদে সবখানেই মশার যন্ত্রণা। আমরা মেয়রের কাছে আবেদন রাখছি সদর জেলার পক্ষ থেকে, আপনি অতি সত্বর এই মশা নির্মূলকরণের জন্য বৈজ্ঞানিক কথায় আপনি ঝাঁপিয়ে। আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকবেন। আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখবো একেবি টিভির পর্দায়। কোন এক ঝামেলাকে কেন্দ্র করে খোয়াই ধলাবিল চৌমুহনীতে বৃহস্পতিবার আগরতলা টু খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে রাখে গাড়ির চালকরা। এই অবরোধের ফলে দুই দিকে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়েন অফিস যাত্রী সহ সাধারণ জনগণ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে, অবরোধকারীদের সাথে আলোচনা করে। এরপরই অবরোধ প্রত্যাহার করে যান চালকরা। এই অবরোধের মূল কারণ হিসেবে জানা যায়, আগরতলা রাধানগর স্ট্যান্ডে গত 4 দিন আগে খোয়াইয়ের ছোট গাড়ির চালককে মারধর করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। তাছাড়া আগরতলা রাধানগর স্ট্যান্ডের অনেক গাড়ি চালকরা খোয়াইয়ের ছোট চালকদের প্রতিনিয়ত হুমকি এবং এই ছোট গাড়ির চালকরা আগরতলায় যাত্রী গাড়িতে তুললেই মারধর করে বলে অভিযোগ। এই বিষয়কে কেন্দ্র করে এদিন সড়ক অবরোধে সামিল হয় খোয়াইয়ের ছোট গাড়ির চালকরা। আমি রাধানগর স্ট্যান্ডে দাঁড়াইয়া একটু টিফিন খাইয়া একটা পান খাইয়া কোনো দেবো, এমন সময় কয়েকটা লোক গাই আমারে বেড দিয়েছে। বেড দিয়ে সেটা আমার নামায় সেটা মানে যেভাবে টর্চারিং করছে, মাথায় আঘাত লাগছে, শরীরে লাগছে, কোমরে লাগছে, প্রচণ্ড টর্চার। প্লাস আগরতলা লাইন মাস্টার টুটন ঘোষ দাঁড়াইয়া কইতেছে আরও পিডো আরও পিডো, কয়েক দেখলে পিডো। আমরা কি অপরাধ?
আমরা কি গাড়ি চলছে, আমরা সিন্ডিকেটে আছি, আমরা সাপোর্ট করছি, সব কিছু ঠিক আছে। আমরা কেরা অত্যাচার করতো তারা, প্রত্যেকটা সময় তারা এইভাবে মারতেছে আমরা কোয়ারিটা দেখি। এই যে ছেলেটারে হাত পাও, এই পাওয়ার ব্যথা আওয়াতে অবস্থা, এর বউ আজকে 2 মাস যাবো জীবিত ভর্তি হয়ে গেছে, টাকা নিয়ে টাকাটি পর্যন্ত ছেড়ে নিয়ে টাকা, এর গাড়ি আটকা রেখেছে 5 দিন যাবো। এই ছেলেটা কীভাবে চলবো, আমি কীভাবে চলবো? টুটন ঘোষ লগে, তার লগে আরো 10-12 জন ম্যাক্সের ড্রাইভার আছে। বাড়িতে ঢুকে গর্ভবতী মহিলাকে মারধর, বাড়িঘর ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। খোয়াই থানাধীন বিদ্যামোহন ঠাকুরপাড়া এলাকায় 9 মাস গর্ভবতী এক মহিলাকে বাড়িতে গিয়ে মারধর এবং ভাঙচুর করার অভিযোগ ওঠে বিশ্বজিৎ তাঁতি এবং তার ভাই গণেশ তাঁতির বিরুদ্ধে। অভিযোগ, বুধবার 2 ভাই মিলে ওই এলাকারই ভাগ্যমোহন তাঁতির বাড়িতে দা এবং কুড়াল নিয়ে আক্রমণ করে। কোনো কিছু বোঝার আগেই ভাগ্যমোহন তাঁতি এবং তার স্ত্রী সুমিত্রা কর্মকারকে প্রচন্ডভাবে আঘাত করে এবং বাড়িঘর ভাঙচুর করে। খোয়াই থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ এসে সুমিত্রা কর্মকারকে খোয়াই জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ভাগ্যমোহন তাঁতি বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে এ বিষয়ে জানিয়ে প্রশাসনের কাছে আবেদন জানান সুষ্ঠু বিচার করে এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্ত 2 ভাইকে যাতে উপযুক্ত সাজার ব্যবস্থা করে। গর্ভবতী মহিলা বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। 11টার সময় মানে কার্যের দরবার হইয়া হুলস্থুলি করার মাধ্যমে আমার ডেলিভারি বউ আসলো, তাইনারা অত্যাচার করে মারধর করে গেছে। আমার এই বাড়ি ঘর সব আছে ভাঙ্গা চূড়া করে দিয়ে গেছে। কে গেছে? গেছে বিশ্বজিৎ তাঁতি, এর ভাই আছে গণেশ তাঁতি, এরা 2 জনে এই ঘটনাগুলো করছে রাত্রে। আর আমি থাকার মতন আমি বাইরে আইতে পারি না, তাই জন্য আমি ঘরের ভিতরে আসলাম। আচ্ছা, থানাতে খবর দিছেন? থানাতে ফোন করছি, পুলিশ আইসে, আওয়ার পরে আমি বাইরে হয়েছি। এরপরে পুলিশ আয়া দেখার পরে ডাক্তারে না বলে ডাক্তারে কইসে দেখানি গিয়া পুলিশ তারা। এরপরে আমি রাত্রেবেলা ডাক্তার লইয়া গেছি, এরপরে সকালে আবার লইয়া গেছি। এইগুলো হয়। আচ্ছা, ওখানে আপনার স্ত্রী কোনানে আছে? ওখানে স্ত্রী আছে, ওখানে হসপিটালে। কোন হসপিটালে আছে? ওয়াই হসপিটালে। বৃদ্ধা মায়ের দেখভাল করা সহ সম্পত্তিগত বিষয় নিয়ে অভিযোগ, বড় ভাইয়ের হাতে খুন হয় ছোট ভাই। খোয়াই উত্তর রামচন্দ্রঘাট চৌমুহনী এলাকায় এই ঘটনায় খোয়াই থানার পুলিশ আধিকারিক জানান যে পুলিশ জানতে পারে যে মঙ্গলবার সন্ধ্যায় খোয়াইয়ের বাইজলবাড়ি থানাধীন মারেহাদক এলাকায় আকাশ মুন্ডা ও কার্তিক মুন্ডা নামে 2 ভাইয়ের মধ্যে বিবাদ হলে বড় ভাই আকাশ মুন্ডা একসময় কুড়ুল দিয়ে সজোরে আঘাত করে ছোট ভাই কার্তিক মুন্ডার মাথায়। মারাত্মক আহত হয় কার্তিক। আশঙ্কাজনক অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সে রাত্রিতেই কার্তিক মুন্ডাকে রেফার করে দেওয়া হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কার্তিক মুন্ডা মারা যায়। এই ঘটনায় পুলিশ খুবই তৎপরতার সাথে অভিযুক্ত বড় ভাই আকাশ মুন্ডাকে গ্রেফতার করে। মারেহাদুকে আমাদের কাছে যে খবরটা আসে, তারা 2 ভাই পারিবারিক ঝামেলা নিয়ে ঝগড়া করে। তো যে বড় ভাই আছে, বড় ভাই ছোট ভাইয়ের মাথাতে নাকি কোদাল দিয়ে আঘাত করে। সাথে সাথে ওইখানে লোকেরা আমাদের খোয়াই হাসপাতালে নিয়ে আসে এবং খোয়াই হাসপাতাল থেকে তাকে জিবিতে রেফার করে। পরবর্তী সময় জানতে পেরেছি জিবি হাসপাতালে আন্ডার ট্রিটমেন্ট অবস্থায় ও মারা গিয়েছে। তো এই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি, তদন্ত চলছে এবং আসামিকেও আমরা অ্যারেস্ট করেছি। আসামির নাম কি? আসামির নাম হচ্ছে আকাশ মুন্ডা। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। নমস্কার।